নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর থেকে মুখ খুললেন চাকরি হারাদের নিয়ে। যে সমস্ত চাকরিহারা আন্দোলন করছেন, এসএসসি অফিসের সামনে রাত ভোর ধর্ণা দিয়েছেন, তাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন। আমি এই বক্তব্যকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে দুটো ভাগে ভাঙব এবং তারপর আজকে সেটা আমি বিশ্লেষণ করব। চলুন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যেটা বলেছেন আমরা সেটা প্রথমে শুনে নিই। উনি যেটা বলছেন, সরকার যে পাশে আছে, সরকার যে এই যে চাকরি প্রার্থী তাদের চাকরি 31 তারিখ পর্যন্ত এই সরকারই রেখেছে, সরকারের যে একটা মানবিক মুখ সেটাই উনি প্রথমে তুলে ধরেছেন। চলুন আমরা শুনে নিই প্রথম বাইকটা উনি কি বললেন। বাংলায় কয়েকটা লোক আছে আপনারা জানেন, টিচারদের চাকরি খাওয়ার জন্য, গভর্নমেন্ট সার্ভিস খাওয়ার জন্য, যে কোনো ব্যাপারে কথায় কথায় জনগণের কাজ করে না, ওদের ভোট চাই না, ওরা কোর্টে গিয়ে শুধু পিল খায় আর পিল করে। পিআইএল করে করে বাংলার সর্বনাশ করছে। এর জন্য কোর্ট দায়ী নয়, দায়ী যারা যারা মুখে কথা বলে বড় বড়, যারা কোনোদিন কিছু মানুষের জন্য করে না। আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে। আমি পরিষ্কার বলছি, শিক্ষার্থীরা, শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে, আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব, এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন, আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন। আইন আমাদের মানতে হয়, আইন মেনে চলতে হয়। আবার আইনে মনে রাখবেন, আইনও যেমন আছে, আইন আবার পথও খুলে দেয়। সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক। আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে, 35,000 প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে। এরা কারা? এরা কারা? শুনলেন, উনি মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে সরকারের যে মানবিক মুখ সেটা কিন্তু তুলে ধরেছেন এবং তার ফলেই আজকে শিক্ষকরা 31শে ডিসেম্বর পর্যন্ত তার বেতন পাবেন। এবার এই 31শে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্ট যে যারা যোগ্য শিক্ষক আছে, যারা টেন্টেড নয়, চিহ্নিত দাগি নয়, তাদের বেতন 31শে ডিসেম্বর পর্যন্ত কেন দেওয়া হয়েছে আর কি, দেওয়ার নির্দেশটা বাড়ানো হয়েছিল, তার পেছনে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ছিল। সেই অ্যাপ্লিকেশনটা দিয়েছিল হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ যে অ্যাপ্লিকেশন দিয়েছিল সেটা কোনো সময় কিন্তু এই শিক্ষকদের বেতন যাতে বন্ধ না হয় তার পেছনে তারা কারণটা দেখিয়েছিল যে স্কুলের যে কঙ্কালসার চেহারা তারা সেটাই তুলে ধরেছিল। তারা বলেছিল, যদি এই শিক্ষকেরা স্কুলে আসা বন্ধ করে দেন এই অবস্থাতে দাঁড়িয়ে, তাহলে পড়াশোনা এক প্রকার শিখেই উঠবে। তার বেসিসে মানবিক আবেদনে কিন্তু সাড়া দেয়। এরকম বিষয় নয় চাকরিহারা শিক্ষকদের বাঁচাবে বলে সরকার গিয়েছিল বা মধ্যশিক্ষা পর্ষদ গিয়েছিল, একেবারেই কিন্তু সেটা ঠিক নয়। মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে আমরাই তো আপনাদেরটা বাঁচিয়েছি, বাঁচানোর বলা হয়েছিল যে 31শে পর্যন্ত এদের দেয়া হোক। বলা হয়েছিল নয়, যতক্ষণ না নতুন নিয়োগ পদ্ধতি হবে, নিয়োগ শেষ হবে ততক্ষণ পর্যন্ত, বা এই শিক্ষাবর্ষটা টানতে দেয়া হোক।
এর বেসিসে আপনাদের আমি কোর্টের অর্ডারের কপিটা দেখাচ্ছি, সেটাই যেটা বলেছে কোর্ট। সেখানে বলেছে উই আর ইনক্লাইন টু অ্যাকসেপ্ট, আপনারা দেখতেও পাচ্ছেন, দ্য প্রেয়ার মেড ইন দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশন in so far as to relates to assistant teachers for classes 9-10 and classes 11-8 not found to be tainted, subject to the following condition: an advertisement for fresh recruitment to the aforesaid shall be published before 31/5/2025 অর্থাৎ মের 31 তারিখ। The examination and the entire recruitment process shall be completed by 31/12/2025, 31 ডিসেম্বরের মধ্যে। The state government, the applicant, West Bengal Board of Secondary Education and the West Bengal Central School Service Commission shall file their respective affidavits by 31/5, enclosing there within a copy of the advertisement of the fresh recruitment as well as the schedule therefore as to ensure completion of the recruitment process 31/12/2025. In case the advertisement is not published by 31/5 and the affidavits are not filed by the date, appropriate orders will be passed by this court, including imposition of cost and vacation of the present order. We clarify that the order shall not be read as conferring any special right or advantage on the aforesaid teachers insofar as the fresh recruitment process is concerned. We are not inclined to accept the prayer in the present application insofar as non-teaching posts in Group C and D are concerned, as the number of appointments specially found to be tainted is in the said groups it substantively high, and secondly, what has prompted us to pass this order in respect of the assistant teachers not found to be tainted is that students undergoing study presently should not suffer on account of the lack of teachers and the lapses and failures which are resulted in order passed by this court. অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে যাতে ছেলেদের বা শিক্ষার্থীদের পড়াশোনা নষ্ট না হয় সেটার জন্য, এবং সেখানে রীতিমতো তাদের মুচলেখা দিতে বলা হয়েছে যে 31শে মের মধ্যে তারা মুচলেখা দেবে, যে প্রসেসটা 31শে ডিসেম্বরের মধ্যে তারা কমপ্লিট করবে এবং এর মধ্যে তারা বিজ্ঞপ্তি জারি করবে, এবং 31শে মের মধ্যে তারা যদি বিজ্ঞপ্তি জারি না করে তাহলে কিন্তু এই যে অর্ডার, সেই অর্ডারটা প্রত্যাহার করা পর্যন্ত হতে পারে। অর্থাৎ এই যে মুখ্যমন্ত্রী বললেন যে চাকরি সবার আর কি থাকবে, সেটা কিন্তু এই অর্ডারের ওপর নির্ভর করবে, এই যারা এফিডেভিটের ওপর নির্ভর করবে, এবং 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে, নতুন করে নিয়োগ হবে। তাহলে এই অর্ডারে যেটা বলা হলো তার মানে একরকম কোর্টের কাছে হাত জোর করে আবেদন এবং স্বীকার করে নিয়েছে আজকে পর্ষদ এবং হায়ার সেকেন্ডারি বোর্ড যে তারা নতুন করে আবার প্রসেস শুরু করবে এবং সেই প্রসেসটা তারা 31শে মের মধ্যে, 31শে মের মধ্যে তারা বিজ্ঞপ্তি দিয়ে জানাবে। তাই মুখ্যমন্ত্রী যেটা বললেন সেটা হচ্ছে অশ্বত্থামা হত ইতি গজ। তিনি কিন্তু বললেন যে আমরা বাড়িয়েছি কি, অন্তত মুচলেখা দিয়ে, যেখানে বলা হয়েছে নতুন করে শিক্ষক নিয়োগ হবে। এবার আসুন মুখ্যমন্ত্রীর বক্তব্যের দ্বিতীয় পর্যায়ে, আপনারা শুনুন সেই বক্তব্য। আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে, আমরা নই। কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি, আমি রাত 12টা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিড আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে। আরে আপনার কি যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে।
কোর্ট আছে, আমরা এভিডেন্স নেব, আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব। এটা আপনার তো লিস্টের দরকার নেই। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার, আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার, অন্যটা আপনার দেখার দরকার নেই, ওটা আমাদের ওপরে ছেড়ে দিন। এখানে মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কারভাবে আবারও সেই যোগ্য এবং অযোগ্য সেখানে কিন্তু উনি বাছাইয়ের মধ্যে গেলেন না। উনি আবারও বললেন যে যোগ্য অযোগ্য বাছা, এবার এক ধাপ এগিয়ে গেলেন। এক ধাপ এগিয়ে উনি বললেন যোগ্য অযোগ্য দেখা এই শিক্ষকদের কাজ নয়, তাদের কাজ স্কুলে যাওয়া এবং তাদের কাজ মাইনাটা বুঝে নেওয়া। যোগ্য এবং অযোগ্য এই তালিকা বারবার কিন্তু আমরা দেখছি রাজ্য সরকার বার করতে চাইছে না। বুধবার দিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু রাজ্য সরকারকে জবাবদিহি দিতে হবে, কারণ আদালত নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ যে যারা অযোগ্য 12% সুদসহ তাদের টাকা ফেরাতে হবে। যেই টাকা কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো বিজ্ঞপ্তি দিয়ে ফেরানোর কথা বলেনি। তাই রাজ্য সরকারকে বুধবার সেটা আদালতে জানাতে হবে। এখানেও মুখ্যমন্ত্রী কিন্তু আবারও সেই একবারও কিন্তু বললেন না। একবার উনি যখন প্রথমটায় বললেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওনারা সব করছেন এবং সুপ্রিম কোর্টে ওনারা আবার প্রেয়ার করবেন, অথচ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার সেটা হচ্ছে ওএমআর শিট বার করা, যেটা তারা সিবিআই থেকে পেয়েছে। কারণ এসএসসি তো সমস্ত ওএমআর শিট পুড়িয়ে পর্যন্ত দিয়েছে, কিচ্ছু রাখেনি। সিবিআই তাদের যে ওএমআর শিটটা গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছে সেই ওএমআর শিটটা দেওয়ার কথা বলা হচ্ছে এবং বলা হয়েছে যারা অযোগ্য তাদের তালিকাটা প্রকাশ করে দিতে। কিন্তু মুখ্যমন্ত্রী যেখানে সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন, সেখানে কিন্তু হাইকোর্টের যে অর্ডার, যেটা হাইকোর্ট বুধবারের মধ্যে তাদের জানাতে বলেছে, সেখানে অযোগ্যদের কেন টাকা কাটা হবে না, কেন তাদের বিজ্ঞপ্তি জারি করা হবে না 12% সুদসহ, সেটা কিন্তু জানাতে বলেছে। এবং ওএমআর নিয়েও তাদের কিন্তু বলেছিল হাইকোর্ট যে ওএমআর শিটটা প্রকাশ করে দিতে, কিন্তু এখনো পর্যন্ত সেটা প্রকাশ করা হয়নি। কেন? এই যে অযোগ্যদের বারবার করে যে প্রশ্নটা আসছে, যে যোগ্যদের সঙ্গে সঙ্গেই অযোগ্যদের কথা এই কি সরকারের শীর্ষ আধিকারিকরা তাদের মুখে আনছেন। যেই অযোগ্যদের জন্য আজকে যোগ্যরা পথে বসলো, আজকে খোলা আকাশের নিচে শুয়ে আছে, বারবার করে সেই অযোগ্যদের কিন্তু বাঁচানোর প্রয়াস এখনো চলছে। বলা হচ্ছে না যে অযোগ্যদের তালিকা বার করে দেব কেন। আর এই যে যোগ্য ছেলে মেয়েগুলো বা শিক্ষক শিক্ষিকারা, তারা তাদের এই তালিকা বার করার জন্য একটাই, এটা শুধুমাত্র তাদের, হ্যাঁ বেতন তো বটেই, তারা বেতন কিন্তু 31শে ডিসেম্বর না, তারা 60 বছর পর্যন্ত চাকরি করে এই বেতনটা পেতে চায়। এবং দ্বিতীয়ত এটা তাদের সামাজিক সম্মান ফিরিয়ে দেবে। ঠিকই, তাদের সামাজিক সম্মানটা পাবে, কারণ এখন যোগ্য এবং অযোগ্য এক হয়ে গেছে, ওই চাল আর কাপড় মিশে গেছে। তাদের পাশের বাড়ির লোকের কাছে তারা যোগ্য না অযোগ্য এই প্রশ্ন কিন্তু উঠে গেছে। ফলে এই যে যোগ্য বা অযোগ্যের তালিকা, এটা নিছক শুধুমাত্র বেতনের বিষয় নয়, এটা তাদের সামাজিক সম্মানের বিষয়, যে সামাজিক সম্মানটা তাদের থেকে এই সরকার কেড়ে নিচ্ছে। একদিকে দেখলাম মুখ্যমন্ত্রী যখন এখানে বলছেন, একইভাবে শিক্ষামন্ত্রী প্রায় প্রচ্ছন্ন হুমকির সুরে তাদের যখন বলছেন আমাদের এদের পাশে আছি, আন্দোলন করতে পারে, আবার একই সঙ্গে বলছেন এই আন্দোলনের ফলে এদের যে রিভিউ পিটিশন সেটা কিন্তু উইক হয়ে যেতে পারে। তাই কিসের আন্দোলন, তাই আমাদের ওপর আস্থা থাকুক, ভরসা রাখুক। সেই কবির সুমনের একটা গান ছিল আমার, ভরসা রাখুক, ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ঝিঙের লেজে, এরকমই লাইন ছিল। ভরসা থাকুক হাত ঘড়িতে, ভরসা এটা সব থেকে বড় জায়গা। সত্যি কি এদের ওপর আর সরকারের ওপর কারো ভরসা বা আস্থা আছে? ছেলে মেয়েগুলো যারা দাঁড়াচ্ছে তারা কিন্তু বলছে নেই, একেবারেই নেই। মুখ্যমন্ত্রী বলছেন 1 মিনিটে সলভ করে দিতে পারতাম, তাহলে মেদিনীপুর থেকে এসে আশা করি তিনি যাবেন এবং তিনি দাঁড়িয়ে থেকে সেটা সলভ করবেন। চলুন আমরা অপেক্ষা করি মেদিনীপুর থেকে এসে তিনি এই চাকরিহারাদের মাঝে দাঁড়াবেন কিনা। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।